ওয়েলকাম টু মাই চ্যানেল স্টুডেন্টস। আমি আজকে আবার এসে গেছি আমাদের এডুকেশনের আরেকটি নতুন ভিডিওকে সঙ্গে করে। আমাদের ক্লাস 12-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের শিক্ষণের অর্থাৎ লার্নিং চ্যাপ্টারেরই আরেকটি গুরুত্বপূর্ণ পর্যায় হলো অ্যাটেনশন অর্থাৎ মনোযোগ। দেখবে এই মনোযোগ বিষয়টা আমাদের দৈনন্দিন জীবনেও আমরা অনেকবার ব্যবহার করে থাকি। আমাদের বাড়ির বড়রা দেখবে আমরা যদি মন দিয়ে কোনো কাজ না করি তাহলে বলেন মনোযোগী নেই, হবে কোত্থেকে। অনেক সময় এরকম বলেন। আবার যখন আমরা মন দিয়ে কোনো কাজ করি দেখবে সেই বড়রাই কিন্তু ভীষণভাবে খুশি হন সেই আমরা কাজটায় মনোযোগী হওয়ার দরুন বা আমরা কাজটায় মনোযোগী হয়েছি বলে। আচ্ছা, তাহলে কোনো বিষয়ের সঙ্গে মনের যে যোগাযোগ সেটাকে তো আমরা নর্মালি মনোযোগ বলে থাকি। তাহলে আমাদের যখন কোনো কিছু উদ্দেশ্য পূরণ করতে হয়, সেটা ধরো যে কোনো উদ্দেশ্যই হোক, আমাদের জীবন পথে চলতে গেলে একটা তো গোল থাকে, একটা তো লক্ষ্য থাকে যেখানে আমরা রিচ করবার চেষ্টা করি, যেখানে আমরা পৌঁছবার চেষ্টা করি। তাহলে উদ্দেশ্য পূরণের জন্য কোনো বস্তুকে আমরা যদি চেতনার কেন্দ্রবিন্দুতে এনে হাজির করি, আমি এটা বোর্ড ওয়ার্ক করেও তোমাদেরকে বোঝাবো, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধে হবে। আমরা যখন কেন্দ্রে এনে তার উপস্থাপন করি এবং উদ্দেশ্য পূরণের জন্য যখন কোনো বস্তুকে আমরা চেতনার একেবারে কেন্দ্রবিন্দুতে হাজির করা অবস্থাটাকেই কিন্তু মনোযোগ বলা হয়। অর্থাৎ চারিদিকে যাই হয়ে যাক না কেন, আমি এখন এই বিষয়টা মনোযোগী হয়ে করব, বা আমি এটা এখন আমি যে কোনো কাজই করি না কেন সেই কাজটা আমরা ধরো মনোযোগী হয়ে করব। অর্থাৎ কোনো বিষয় বা বস্তু সম্পর্কে সুস্পষ্ট করে আমরা যদি জ্ঞান লাভ করতে চাই, তার জন্য তো জ্ঞান লাভ করার পরে কি হয়, আমাদের সেটা কগনিটিভ ডেভেলপমেন্ট হয়, আমাদের প্রজ্ঞা হয়, কগনিশন হয়, জ্ঞানের উদ্রেক হয়, এগুলো আমরা সকলেই জানি। তা মনকে তার জন্য আমাদের কি করতে হবে, একটা নিবিষ্ট করতে হবে মনকে। অর্থাৎ আমরা একদিকে মন আর একদিকে এরকম করলে তো হবে না। অন্যভাবে বলা যায়, ধরো আমরা নির্বাচন ধর্মী মানসিক প্রক্রিয়ার সাহায্যে, অর্থাৎ এই বিষয়টাকে অনেকগুলো বিষয়ের মধ্যে থেকে আমরা ধরো একটা বিষয়কে নির্বাচন করেছি, তাহলে কি সেই বিষয়টার প্রতি আমাদের মনোযোগী হতে হবে, এবং সেই বিষয়টার প্রতি আমরা মনোযোগী হলে তবেই কিন্তু আমাদের মধ্যে আমরা সেই বিষয় মানে আর কি আমরা এগোতে পারবো বা সেই কাজ আমরা করতে পারবো। মনোবিজ্ঞানীরা বিভিন্নভাবে মনোযোগের সংজ্ঞা দিয়েছেন, দ্যাটস ট্রু। ম্যাকডোগাল কি বলেছেন চলো আমরা শুনে নিই। আচ্ছা, যাদের একটু হাতের সামনে না একটা খাতা পেন নিয়ে বসবে, চট করে একটু লিখে নেবে। ম্যাকডোগালের মতে যে মানসিক সক্রিয়তা আমরা আমাদের প্রত্যক্ষণের ওপর একটা প্রভাব বিস্তার করছে, আমরা যেটা দেখছি সেটার উপর একটা প্রভাব বিস্তার করছে, তাকে কিন্তু মূলত মনোযোগ বলা হয়। মনোবিদ স্টাউটের মতে কি মানুষের জ্ঞান প্রক্রিয়ার পেছনে যে একটা মানসিক সক্রিয়তা কাজ করে তাকে আমরা মনোযোগ বলি। অর্থাৎ জ্ঞানের অর্জনের পেছনে একটা মানসিক সক্রিয়তা যদি না থাকে তাহলে আমি কোনো বিষয় অর্জন করতে বাধাপ্রাপ্ত হবই হব। আমাকে কোনো বিষয় জ্ঞান অর্জন করতে হলে বা আমার লক্ষ্য পূরণ করতে হলে, উদ্দেশ্য পূরণ করতে হলে, তাহলে সেই পথে মনোযোগী হতে হবে, সেই পথে মনোযোগী হয়ে হাঁটতে হবে, তবেই আমরা উদ্দেশ্য পূরণ করতে পারবো, নতুবা নয়। এবং শিক্ষা বিজ্ঞান মানে কেবলমাত্র চার দেওয়ালে বন্দি থেকে পুঁথিগত শিক্ষা নয়, মনোযোগী হয়ে। এবং দেখো, আমরা এর আগেও বলেছি যে স্বামীজি কি বলেছেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। অর্থাৎ মানুষের মধ্যে যেটা রয়েছে সেই অন্তর্নিহিত মহত্বের স্বতঃস্ফূর্ত বিকাশ ঘটায় শিক্ষা। তাহলে সেই শিক্ষা, এখন প্রশ্ন থাকতে পারে যে আচ্ছা ম্যাডাম আপনি তো বলছেন কিন্তু আমরা শিক্ষা বিজ্ঞানে মনোযোগ কেন করব? আচ্ছা তোমরাই বলো আমাকে, যে আমরা যদি মন দিয়ে কোনো কিছু না শেখার চেষ্টা করি, সেটা যদি একটা ম্যাগি বানানো হয়, আমরা কি সেই কাজে সফল হতে পারি কখনো? যে কাজে আমাদের সফল হওয়ার ইচ্ছে থাকে, যে কাজ আমরা মন থেকে আমাদের পুরো লগন দিয়ে করতে চাই, সেই কাজে সবার আগে কিন্তু মনোযোগী হতে হয়। ওই যে বললাম, চেতনা, আমাদের সেই বস্তুর সঙ্গে আমাদের মনের চেতনা একটা ইনভিজিবল ব্রিজ তৈরি হয় সেখানে, ঠিক আছে? মনোবিদ রস বলেছেন কোনো চিন্তার স্পষ্ট চেতনাই হলো মনোযোগ। আমরা মনে মনে চিন্তা করছি, আমরা চিন্তাটাকে কাজে রূপ দেবার চেষ্টা করছি, তাহলে কাজে রূপ দেবার চেষ্টা করলে কি করতে হবে? আমরা তো হাত পা গুটিয়ে বসে থাকতে পারি না, পারি না তো। সেক্ষেত্রে আমাদের সেই কাজের জন্য আমাদের চেষ্টা করতে হবে এবং সব থেকে বড় কথা মনোযোগী হতে হবে। আর একটা কথা, কখনো হেরে যাবে না, জীবনে কখনো হেরে যেতে নেই। সবসময় মনে করবে আর পাঁচজন যদি পারে আমিও পারবো, এবং নিজেকে না অহংকার গরিমা রাখবে না, ঠিক কথা, কিন্তু
নিজেকে কখনো অসম্মান করো না। নিজের কম্পিটিশন নিজের সঙ্গে, পৃথিবীর আর কারোর সঙ্গে নয়। নিজেকে আরো ভালো করার কম্পিটিশন নিজের সঙ্গে নিজের। পাশের বাড়ির ছেলেটা বা মেয়েটার সঙ্গে তোমার কম্পিটিশন নয়। তোমার কম্পিটিশন আজকের তোমার সঙ্গে, আগামীর তুমি কেমন করে তোমার মানোন্নয়ন ঘটাবে। ঠিক? যাকে মনোযোগ পড়াতে পড়াতে অনেক কিছু বলে ফেললাম। ফ্রেচারের মতে মনোযোগ হলো এমন একটা প্রক্রিয়া যা ইন্দ্রিয়কে উদ্দীপিত করে। দেখো, চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক। কি বললাম? পাঁচটা: চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক। যারা ক্লাস 11 এডুকেশন পড়েছো তারা জানো, সেন্সেশন অর্থাৎ সংবেদনের ক্ষেত্রে এই পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমেই আমরা বাহ্যিক জগৎ সম্পর্কে একটা জ্ঞান লাভ করি, তাই তো? কিন্তু আমাদের ষষ্ঠ ইন্দ্রিয়টা কিন্তু সংবেদনের সময় নিরপেক্ষ অবস্থায় থাকে, বলা যায় খুব একটা সক্রিয় অবস্থায় থাকেই না। ঠিক আছে? কিন্তু আমাদের যখন কোনো বিষয় মনোযোগী হতে হয় তখন কিন্তু এই ষষ্ঠ ইন্দ্রিয়ের কাজ সব থেকে বেড়ে যায়, মানে মন। মনোযোগের স্বরূপ জ্ঞানমূলক একটি প্রক্রিয়া, অবশ্যই কর্মমূলক প্রক্রিয়া। নোটসের মতো করে জ্ঞানের অর্জন হয় তাহলে জ্ঞানমূলক, কর্মমূলক, কারণ আমাদের কাজের মধ্য দিয়ে তো আমরা কিছু না করে চুপচাপ বসে রইলাম, সেটা তো আমরা কি ভাবছি না ভাবছি, আমরা ব্ল্যাঙ্ক আছি কি নেই কেউ জানে না। কিন্তু আমাদের কাজটার মধ্যে দিয়ে যখন আমরা সফলকাম হবার চেষ্টা করব তখন সেটা আমাদের মনোযোগী হতে হবে। সংরক্ষণের শর্ত, সংরক্ষণের বা ধারণার একটা গুরুত্বপূর্ণ শর্ত হলো মনোযোগ। যে সকল বিষয় আমরা মনোযোগ দিই সেই সকল বিষয় কিন্তু দেখবে আমরা মূলত ধারণা গঠন করতে পারি। এমন অনেক সময় হয়, ধরো আমাদের সামনে অনেকগুলো কথা হচ্ছে, তার মধ্যে হয়তো দুটো কি তিনটে কথা আমরা পরে মনে করে বলতে পারি, ও আচ্ছা তুই কি এই কথাটা বলেছিলি, আমার না ঠিক মনেই পড়ছে না, কারণ আমরা ওই বিষয়টায় মনোযোগ দিইনি। আবার দেখবে আমাদের আগ্রহ আর মনোযোগ ভীষণভাবে একটার সঙ্গে আরেকটা রিলেটেড। কেন বলো তো? আমাদের যাতে আগ্রহ নেই না তাতে আমরা মনোযোগী কম হই। ঠিক? অনুভূতিমূলক অর্থাৎ আমাদের প্রক্ষোভ বা ইমোশনস এটার সঙ্গে ভীষণভাবে গুরুত্বপূর্ণ, কারণ আমাদের ইচ্ছে, আমাদের ভালো লাগা, আমাদের ভালোবাসার জায়গাগুলো ভীষণভাবে সেইগুলোতে আমরা মনোযোগী হই। আমাদের যার যেটা শখ, দেখবে আমরা কেউ আমাদের মধ্যে কেউ আছো তোমরা মেকআপ আর্টিস্ট, কেউ বা তোমাদের ইচ্ছে আছে ভবিষ্যতে ফ্যাশন ডিজাইনার হওয়ার, কারোর বা ইচ্ছা আছে আমাদের মতো শিক্ষকতা করবার। তাহলে যার যে বিষয় ইচ্ছা আছে দেখবে সে বিষয় সব থেকে বেশি মনোযোগী হয়ে ওঠেন। বা কেউ ধরো ভীষণ ভালো মানে খুব ভালো ড্রামার প্রতি তার ভালোবাসা রয়েছে, নাচের প্রতি ভালোবাসা রয়েছে, গানের প্রতি রয়েছে, ড্রয়িং এর প্রতি রয়েছে, যা কিছুর প্রতি রয়েছে, তিনি কিন্তু তার উপরে বেশি মনোযোগী হয়। সে নির্বাচন ধর্মী অনেকগুলো বিষয়ের মধ্যে থেকে আমাদের বিষয়কে বেছে নিতে হয়। নির্ধারক মনোযোগের, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। মনোযোগের নির্ধারক কিন্তু আমরা দুটো প্রকারের দেখে থাকি, একটা ব্যক্তিগত নির্ধারক এবং আরেকটা হলো বস্তুগত নির্ধারক। আমি একটু পয়েন্টগুলো তোমাদেরকে একেবারে সুন্দর করে বলে দিচ্ছি, আর ভুললে চলবে না। আমি কিন্তু বলেছি আমি বোর্ডেও করে দেখাবো, সুতরাং মনোযোগের নির্ধারকের পরটা আমি পুরো বোর্ডে করে দেখাবার চেষ্টা করব, যাতে করে তোমাদের মনোযোগ সম্পর্কে সুবিধে হয় বুঝতে, বা অসুবিধের জায়গাটা খানিকটা হলেও এই ভিডিওর মাধ্যমে আমি দূরীভূত করতে পারি। জ্ঞানার্জনের কৌশল অর্থাৎ মনোযোগ এমন একটা প্রক্রিয়া যার সাহায্যে আমরা সঠিকভাবে জ্ঞান অর্জন করতে পারি। একটা ইচ্ছাধীন মানসিক প্রক্রিয়া, জোর করে জানবে কারুকে কোনো বিষয় মনোযোগী করে তোলা যায় না। মানুষ নিজের থেকে যেটাতে মনোযোগী হতে চায় মানুষ কিন্তু সেটাতেই মনোযোগী হয়, জোর করে কাউকে কোনো বিষয় মনোযোগী করে তোলা যায় না। আরেকটা হচ্ছে অস্থির প্রকৃতির মনোযোগ, কিন্তু সর্বদা অস্থির প্রকৃতির হয়, কখনো থাকে কখনো থাকে না, তাকে বেশ ধরে বেঁধে ভালো বেশে রাখতে হয়। মজা করলাম আর কি। মনোযোগী হওয়া মানে জানো তো, মেডিটেশন কিন্তু খুব ভালো মনোযোগী হওয়ার ক্ষেত্রে। ক্ষেত্রসীমা হচ্ছে মনোযোগের ক্ষেত্রসীমা, মানে আয়ত্তটা তো সংকীর্ণ, তোমরা একসঙ্গে কতগুলো কাজে বলো তো মনোযোগ দিতে পারি? আমরা পারি কি? আমরা একটা সময় একটা কাজেই, কিন্তু আমি ধরো এখন যে কাজটা করছি, তাহলে আমি মনোযোগ কিসে দিচ্ছি? আমার এডুকেশনের, যাতে আমার এই ভিডিওটার মাধ্যমে আমি সমস্ত ছাত্রছাত্রীর কাছে পৌঁছতে পারি, তাদের এই প্যান্ডামিক সিচুয়েশনে যারা এখনো ঘরে বসে পড়াশোনা করতে হচ্ছে, এবং সত্যি কথা আমাদের পক্ষে এখন কোথাও গিয়ে পড়াটা খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়িয়েছে, যাতে তারা প্রত্যেকে উপকৃত হয়। আচ্ছা, এবার শর্ত সাপেক্ষ কি শর্ত থাকবে না? মনোযোগের শর্তগুলো, কতগুলো শর্ত বা নির্ধারকের দ্বারা কিন্তু মনোযোগ পরিচালিত হয়, সেগুলোকে কিন্তু আমাদের সুকৌশলে প্রয়োগ করতে হয়। শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীর মনোযোগ বৃদ্ধি করা যায় কেমন করে?
মনোযোগের যে নির্ধারকগুলো রয়েছে তাকে ব্যক্তিগত এবং বস্তুগত দুটো ভাগে যদি আমরা ভাগ করে নিই, ঠিক আছে? ব্যক্তিগত মনোযোগ আর মানে ব্যক্তিগত নির্ধারক আর বস্তুগত নির্ধারক। ব্যক্তিগত নির্ধারক মানে যেটা আমাদের মন থেকে, আমাদের ভেতর থেকে যে শর্তগুলো কাজ করে থাকে সেটাই নির্ধারক। নির্ধারকটা শুনে ঘাবড়ে যাবার কিছু নেই, শর্তই মূলত নির্ধারক হিসেবে বলা হয়ে থাকে এক্ষেত্রে। আরেকটা হচ্ছে বস্তু মানে বাহ্যিক নির্ধারক বলে থাকি আমরা যেটাকে, সেটাও হলো মানে যেখানে ধরো সেই বাহ্যিক বলতে ব্যক্তিগত এবং বস্তুগত নির্ধারক ব্যক্তিগত নিজেদের ভেতরকার, আর বস্তুগত নির্ধারক বলতে বাহ্যিক যে নির্ধারকগুলি আমাদের মনোযোগ আকৃষ্ট করতে পারে। সেটা বাহ্যিক কোনো উদ্দীপক হতে পারে, বৈপরীত্য হতে পারে, গতিশীলতা হতে পারে। সেটা যখন আবার নির্ধারক আমি বোঝাবো তখন আমি বলবো। আচ্ছা, ইন্দ্রিয়ের পরিবর্তন দুটো স্তর বিশিষ্ট হয়, একটা প্রাঞ্জীয় স্তর, একটা কেন্দ্রীয় স্তর। ওই কেন্দ্রে আসার সময় আমরা নিবিড়ভাবে মনোযোগী হতে পারি কোনো বিষয়। মনোযোগের নির্ধারকগুলো, ধরো বাইরের কোনো উদ্দীপক, এই শুনতে পাচ্ছিস না আমার কথা, কেউ জোরে বললো, তুমি চট করে সেই জায়গায় মনোযোগী হয়ে গেলে। ধরো প্রচন্ড মোশনে তোমার সামনে থেকে একটা গাড়ি বেরিয়ে গেল, তোমার চট করে মনোযোগটা ওদিকে চলে গেল। ভীষণ মানে খুব গাঢ় কোনো রং হঠাৎ করে তোমরা দেখতে পেলে, মনোযোগটা সেদিকে ধাবিত হলো। ধরো মন দিয়ে কোনো কাজ করছো, হঠাৎ দূরে ভীষণ জোরে গান বেজে উঠলো, মনোযোগটা সেদিকে চলে গেল। কারণ আমরা জানি মনোযোগ ভীষণ অস্থির প্রকৃতির, দুরন্ত বাচ্চা, এক জায়গায় থাকে না, ওরকম ব্যাপার আর কি। গতিশীলতা, বৈপরীত্য, আকস্মিকতা, হঠাৎ করে কিছু হলে আমরা সেই বিষয়ে মনোযোগী হয়ে পড়ি এবং যেটাই মনোযোগী ছিলাম সেখান থেকে আমরা ডাইভার্ট হয়ে যাই। স্থায়িত্ব, যেটা অনেক দিন ধরে আমরা করতে থাকছি এবং আমাদের যেটা করার ইচ্ছে আছে, আগ্রহ আছে, ভালোবাসা আছে, ভালো লাগা আছে, সেটা আমরা করে থাকি। আর ব্যক্তিগত নির্ধারক মানে আমাদের ব্যক্তিগত যে সমস্ত উদ্দীপক রয়েছে, সেটা বলতে পারো যে আমাদের প্রবৃত্তি বলো, আমাদের প্রক্ষোভ বলো, আমাদের ইচ্ছে অনিচ্ছে, ভালো লাগা, ভালোবাসা, এই প্রত্যেকটাই কিন্তু ব্যক্তিগত নির্ধারকের মধ্যে। চাহিদা পূরণ করা, প্রবণতা, সেন্টিমেন্ট, এগুলো প্রত্যেকটাই। আচ্ছা, এই প্রত্যেকটা নির্ধারকই আমি তোমাদেরকে বোর্ডে করে দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো, যাতে তোমাদের সুবিধে হয়। এবং নোটস ফরম্যাটে আলোচনা করা হলো। আশা করি ভিডিওটিতে সকলের উপকার হবে। সকলে শুনো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। যারা আমার চ্যানেলটির সাবস্ক্রাইবার আছো, ভিউয়ার আছো, তারা তো দেখতেই পাচ্ছ। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ যাও, সাবস্ক্রাইব করো আর পাশে রাখা বেল আইকনটি প্রেস করতে ভুলো না, জানো রেগুলার নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। থ্যাংক ইউ, বাই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওকে সঙ্গে করে অন্য কোনো দিন। হ্যাঁ, তাহলে মনোযোগের নির্ধারকগুলো আমরা এবার দেখে নিই। প্রত্যেকে মন দিয়ে দেখো, মনোযোগের নির্ধারককে আমরা মূলত দুটি ভাগে ভাগ করেছি, একটা বস্তুগত নির্ধারক আর একটা ব্যক্তিগত নির্ধারক। বস্তুগত নির্ধারকে একটা বাহ্যিক প্রভাব থাকছে, কিন্তু ব্যক্তিগত নির্ধারকে কিন্তু কোনো বাহ্যিক প্রভাব থাকছে না, সম্পূর্ণটাই আমাদের অন্তঃস্থ এবং অভ্যন্তরীণ বিষয় সম্পৃক্ত। কেমন? আচ্ছা, বস্তুগত নির্ধারকের মধ্যে কি কি পড়ছে দেখো, তীব্রতা, বিস্তৃতি, অভিনবত্ব, গতিশীলতা, বৈপরীত্য, আকস্মিকতা, স্পষ্টতা, স্থায়িত্ব, পুনরাবৃত্তি। কোনো জিনিস আরও কোনো গাঢ় রঙের প্রতি আমরা কিন্তু আকর্ষিত হই। যে ঘটনা বা বস্তুর বিস্তৃতি বেশি থাকে, ব্যাপকতা বেশি থাকে, তার প্রতি আমরা অধিকন্তু মনোযোগী হয়ে উঠি। কোনো নতুন জিনিস আমাদেরকে মনোযোগী করে তোলে। যে জিনিস গতিশীল, হঠাৎ করে তোমাদের সামনে দিয়ে ধরো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছো, একটা প্রচণ্ড দ্রুত গতিতে যখন ট্রেন চলে যায়, সেটা আমাদের মনোযোগকে আকর্ষণ করে। একেবারে উল্টো কোনো জিনিস দেখলে, ধরো খুব লম্বা একজন ব্যক্তি, তার পাশেই ধরো খুব বেঁটে একজন ব্যক্তি পাশাপাশি হাঁটছেন, সেই যে বৈপরীত্যটা, সেটাও কিন্তু আমাদের মনোযোগকে আকর্ষণ করে। আর কি না, আকস্মিকতা, হঠাৎ করে কিছু ঘটলে, ধরো মন দিয়ে আমরা কোনো কাজ করছি, হঠাৎ করে বাইরে কোনো মিছিলের স্লোগান কানে এলে আমাদের কিন্তু মনটা সেই দিকে ধাবিত হয়। যে জিনিস যত বেশি স্পষ্ট, যে জিনিসে মায়া যত কম, সে জিনিসের প্রতি আমরা তত বেশি মনোযোগী হই। মায়া বলতে এখানে টান বা ভালোবাসার কথা বোঝানো হচ্ছে না, অর্থাৎ
যে জিনিসের সমস্তটা স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে, আর স্থায়িত্ব, যেটা বেশি দিন ধরে বেশি সময় ধরে আমরা যেটা নিয়ে অনুশীলন করি বা আমাদের মনের মধ্যে থেকে যায়, সেটা কিন্তু আমাদের মনোযোগের বস্তুগত নির্ধারক বা বস্তুগত নির্ধারকের এক অন্যতম শর্ত। আর বারংবার বারংবার যদি কোনো কাজ করা হয়, যদি কোনো কাজে পুনরাবৃত্তি থাকে, তাহলে সেটাও কিন্তু আমাদের মনোযোগী হওয়ার জন্য একটা উল্লেখযোগ্য শর্ত হিসেবে কাজ করে। কেমন? এবারে দেখো, আমরা ব্যক্তিগত নির্ধারকে বলছি প্রবৃত্তি। আমাদের নিজেদের যে ইনস্টিংক্ট রয়েছে, সেই প্রবৃত্তি কিন্তু আমাদেরকে নতুন কোনো কাজে, নতুন কোনো কর্মে প্রেরণা যোগায় এবং কর্মে উন্মাদনা যোগায়, বা সেই বিষয়ে আমরা যদি কোনো কাজ করতে উৎসাহ বোধ করি, তখন কিন্তু সেই কাজের প্রতি আমরা স্বভাবতই মনোনিবেশ করতে পারি। আমাদের ইমোশনস, আমাদের প্রক্ষোভ, যে বিষয় বা যে মানুষের প্রতি আমাদের ভালোবাসা থাকে তার প্রতি আমরা মনোযোগী হই, যার প্রতি ঘৃণা থাকে, খারাপ লাগা থাকে, তার প্রতি আমাদের মনোযোগ থাকে না, বরং অবহেলাই থাকে, বা যে কাজের প্রতি আমাদের ভালো লাগা ভালোবাসা থাকে না, সে কাজের প্রতি আমরা মনোযোগীও হতে পারি না। অভ্যাস, আমাদের রোজকার যদি কোনো আমাদের নিয়মিত যে অভ্যাস, যে কাজটা আমরা দৈনন্দিন জীবনযাপনে অধিকন্তু করে থাকি, সেই কাজের প্রতি আমরা মনোযোগী হতে বাধ্য। আগ্রহ আমাদের মনোযোগের পরিচালিকা শক্তি বলা যেতে পারে, তার কারণ যে বিষয়ে আমাদের আগ্রহ যত বেশি, সে বিষয়ে আমাদের মনোযোগ তত বেশি থাকে। মেজাজ, দেখবে আমাদের মন খারাপ মন ভালো এগুলোর সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের প্রাক্ষোভিক দিকগুলো নির্ভর করে থাকে, এবং তার উপর কিন্তু আমাদের মনোযোগী হওয়াটাও নির্ভর করে। ধরো তোমার মন মেজাজ কোনো কারণে খারাপ, তখন কিন্তু আমরা চেষ্টা করলেও কোনো বিষয়ে মনোযোগী হতে পারবো না। আমাদের 6 নম্বর পয়েন্ট ভিডিওতে দেখতে পাচ্ছ, চাহিদা পূরণ। দেখে নাও, চাহিদা পূরণ অর্থাৎ কোনো কিছু লক্ষ্যে রিচ করতে হলে আমাদের সেই বিষয়ে কাজ করতে হয় এবং আমাদের চাহিদাকে পরিতৃপ্তি পাওয়ার জন্য মনোযোগী হতে হয়। প্রবণতা থাকে কোনো বিশেষ কাজ, বস্তু, ব্যক্তির প্রতি। এছাড়া সেন্টিমেন্ট, অর্থাৎ সেন্টিমেন্টকে আমরা অনেক সময় সংকীর্ণ অর্থে ব্যবহার করে থাকি। এটা প্রক্ষোভেরই একটা অংশ বিশেষ, এটা ইমোশনসেরই একটা পার্ট, এবং সেটার সঙ্গেও কিন্তু আমাদের মনোযোগী হওয়া বা মনোযোগী না হওয়া, আমাদের কেন্দ্রানুক অনুভূতির সঙ্গে এটা কিন্তু সম্পৃক্ত। এছাড়া আকাঙ্ক্ষা, যে বিষয় বা বস্তুর প্রতি আমাদের আকাঙ্ক্ষা থাকে, তাকে পাওয়ার আশা থাকে, সেই বিষয় বা বস্তুর প্রতি আমরা কিন্তু মনোযোগী হয়ে উঠি। কেমন? তাহলে আশা করি সকলে বুঝতে পেরেছ, অসুবিধের কিছু নেই। তারপরেও যদি কোথাও মনে হয় যে জায়গাটা বুঝতে কোথাও তোমাদের কোথাও বুঝতে অসুবিধে হলো, তোমরা সকলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে আমাকে লিখে জানাও। আমি আবার সেরকমভাবেও ভিডিও আপলোড করার চেষ্টা করব। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওকে সঙ্গে নিয়ে।